সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আশা করতে পারি সকলে ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বই থেকে দ্বিতীয় অধ্যায়ে সিন্ধু সভ্যতা সম্পর্কে তোমাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ক্লাসে তোমাদের সভ্যতা সম্পর্কে আমি আলোচনা করেছি এবং তোমাদের পাঠ্য বইতে কয়েকটি সভ্যতার কথা উল্লেখ আছে, যেমন মিশরের সভ্যতা, সিন্ধু সভ্যতা ইত্যাদি। এখান থেকে আজকে তোমাদের আমি এই সিন্ধু সভ্যতা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা, তা সিন্ধু সভ্যতার থেকে পূর্বে যেহেতু তোমাদের আমি বিশ্ব সভ্যতা সম্পর্কে আলোচনা করেছি এবং বিশ্ব সভ্যতা কিভাবে শুরু হলো বা ক্রমান্বয়ে যুগে যে কিভাবে বিশ্বের সভ্যতার আলো আসলো, সেই বিষয়ে আমি আজকে তোমাদের সিন্ধু সভ্যতা বিকাশ কিভাবে লাভ করে এবং সিন্ধু সভ্যতা কিভাবে শুরু হয় সেই বিষয়ে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমি আমার আইডিয়া থেকে আমি দুটো শৃঙ্খল আনছি। তো অবশ্যই দেখতে পাচ্ছ যে সিন্ধু সভ্যতা থেকে আমি দুটো শৃঙ্খল আনছি। এক নম্বর হচ্ছে সিন্ধু সভ্যতার আবিষ্কারের কাহিনী বর্ণনা করতে পারবে, দুই নম্বর হচ্ছে সিন্ধু সভ্যতার সামাজিক অবস্থা বর্ণনা করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিন্ধু সভ্যতার আবিষ্কারের কাহিনী ব্যাখ্যা করতে পারবে, এই বিষয় সম্পর্কে আমি তোমাদের সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করি, যেটা তোমরা হয়তো বই পড়ছো, অনেকে ভালো ধারণা পেয়েছো, অনেকে ভালো ধারণা পাওনি। সেই সমস্ত বিষয়ে আমি সামনে রেখে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। যাও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সিন্ধু সভ্যতায় আমরা প্রথমে আনতে পারি যে সিন্ধু সভ্যতার আবিষ্কারের কাহিনী যে শিল্পকর্ম আছে, এই ব্যাপারে আমি ধারণা দেব। তা পাকিস্তানের একটা পাকিস্তান রাষ্ট্রের নাম তোমরা শুনেছো। ওই পাকিস্তান রাষ্ট্রে একটি নদীর নাম সিন্ধু। এই সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল এই সিন্ধু সভ্যতা। তাই এই সভ্যতাকে বলা হচ্ছে সিন্ধু সভ্যতা। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে পাকিস্তান রাষ্ট্রে সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল যে সভ্যতা, সেই সভ্যতাকে বলা হচ্ছে সিন্ধু সভ্যতা। অর্থাৎ পাকিস্তানের সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল, এই জন্য ওই সভ্যতাকে বলা হচ্ছে সিন্ধু সভ্যতা। এই সময় ওখানে অনেক সংস্কৃতি এবং সামাজিক অবস্থার বিকাশ সাধন হয়। তো এই জন্য সিন্ধু সভ্যতাকে আমরা অনেক সময় সাংস্কৃতিক সভ্যতা বলে বলতে পারি, বা হরপ্পা সম্পত্তি বা হরপ্পা সংস্কৃতি নামেও অভিহিত করা হয়ে থাকে। সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় আমরা হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সম্পত্তি নামে অভিহিত করে থাকে বা বলা হয়ে থাকে।
অর্থাৎ পাকিস্তানের সিন্ধু প্রদেশে লারকানা জেলায় মহেঞ্জোদারো নামক একটা স্থান আছে বা শহর আছে। এই শহরে উঁচু উঁচু মাটির ঢিবি ছিল তখনকার যুগে। স্থানীয় লোকেরা বলতো মরা মানুষের ঢিবি। বুঝতে পারিস যে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারো শহরে উঁচু উঁচু মাটির ঢিবি ছিল। স্থানীয় লোকেরা তাকে বলতো মরা মানুষের ঢিবি। বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তোমরা বাঙালি ঐতিহাসিক বা প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম তোমরা শুনেছ, তার নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগের একদল লোক, পুরাতত্ত্ব বিভাগের একদল লোক ওই স্থানে বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ আছে ভেবে মাটি খুঁজতে থাকে। বুঝতে পারছো যে কি করছে, যে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগে একদল লোক ওই স্থানে যায় এবং ওই স্থানে যে তারা বুঝতে পেরে ভাবতে থাকে যে এখানে বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ আছে, এই যে ভেবে তারা সেখানে মাটি খুঁজতে থাকে। তখন পাওয়া যায় তাম্র যুগের কিছু নিদর্শন। মাটি করার পর সেখানে কি পাওয়া গেল? তাম্র যুগের কিছু নিদর্শন সেখানে পাওয়া গেল। একই সময় 1922 সালে মন্ডকুমারী জেলায়, একই রাষ্ট্রে, পাকিস্তান রাষ্ট্রে মন্ডকুমারী জেলায় হরপ্পা নামক স্থানীয় প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। আমি কি বললাম? একই সময় 1922 সালে মন্ডকুমারী জেলায় হরপ্পা নামক একটা স্থান আছে, সেই স্থানে প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সিন্ধু সভ্যতার আবিষ্কারের কাহিনী সম্পর্কে তোমাদের যেটুকু সম্যক ধারণা দিয়েছি আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সিন্ধু সভ্যতার আবিষ্কারের কাহিনী সম্পর্কে তোমাদের সম্যক ধারণা দিলাম। এরপরে আমি যাব দ্বিতীয় শিখন ফলে, অর্থাৎ সিন্ধু সভ্যতার সামাজিক অবস্থা বর্ণনা করতে পারবে। এই সিন্ধু সভ্যতার সামাজিক অবস্থা বর্ণনা করতে পারবে, এই বিষয়ে তোমাদের আমি এখন সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করব। তোর মনোযোগ দিয়ে শুনবে। অর্থাৎ ওই যুগে সিন্ধু সভ্যতার যুগে মানুষ সমাজ পরিবেশে বাস করত। অর্থাৎ সিন্ধু সভ্যতা যখন শুরু হলো, ওই যুগে মানুষ সামাজিক পরিবেশে বাস করতে শুরু করলো, বাস করত। সেখানে একক পরিবার প্রথা চালু ছিল। অর্থাৎ সেখানে একক পরিবার প্রথা চালু ছিল, কোন যৌথ পরিবার প্রথা চালু ছিল না। সব লোক সমান সুযোগ পেত না। সমাজে একক পরিবারের বেতন ছিল বেশি, সব লোক সমান সুযোগ পেত না। সমাজে ধনী এবং দায়িত্ব এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। তখনকার যুগে সিন্ধু সভ্যতার যুগে ধনী এবং দারিদ্র এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। শহরে ধনী এবং শ্রমিকের জন্য আলাদা আলাদা বাসস্থান ছিল। অর্থাৎ শহরে ধনী এবং দরিদ্রদের জন্য আলাদা আলাদা বাসস্থান ছিল। সেই যুগে পোশাকের ব্যাপারও তারা ছিল খুবই অগ্রসর। পোশাকের ব্যাপারে তারা তাদের যথেষ্ট জ্ঞান ছিল। তারা সেই সময় সুতি ও পশম ব্যবহার করত। সুতি কাপড়, সুতি দিয়ে কাপড় বানাতো এবং পশম দিয়ে কাপড় বানাতো। এই সুতি কাপড় ও পশম ব্যবহার
তারা নকশা করা দীর্ঘ পোশাকও পরত। তারা কি করত? নকশা করা দীর্ঘ পোশাকও পরত। এবং পুরুষরা তখনকার যুগে অলঙ্কার ব্যবহার করত। নারীরা তো করত, পুরুষরাও তখনকার যুগে অলঙ্কার ব্যবহার করত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সিন্ধু সভ্যতার সামাজিক অবস্থা সম্পর্কে যেটুকু তোমাদের আমি ধারণা দিলাম, হয়তো তোমরা বুঝতে পেরেছ। আমি এক বাক্য বলে যাই, অর্থাৎ সিন্ধু সভ্যতার যুগে মানুষ সামাজিক পরিবেশে বাস করতে শুরু করে। সেখানে একক পরিবার প্রথা চালু ছিল। সব লোক সমান সুযোগ সুবিধা পেত না। সমাজ ধনী এবং দরিদ্র এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। শহরে ধনী এবং শ্রমিকের জন্য আলাদা আলাদা বাসস্থান ছিল। সেই সিন্ধু সভ্যতার যুগে পোশাকের ব্যাপারে তারা সচেতন। তারা সুতি ও পশম এর কাপড় ব্যবহার করত এবং তারা নকশা করা দীর্ঘ পোশাক ব্যবহার করত। নারীরা যথেষ্ট অলঙ্কার ব্যবহার করত এবং পুরুষরাও অলঙ্কার ব্যবহার করত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিন্ধু সভ্যতা সম্পর্কে আমি তোমাদের যেটুকু ধারণা দিলাম, দুটি শিক্ষাঙ্গি আমি পরবর্তী ক্লাসে আরো ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে তোমাকে আমি যে সিন্ধু সভ্যতা সম্পর্কে ধারণা দিলাম দুটো শিক্ষণ, আমি একবারকে বলে আর একবার। সিন্ধু সভ্যতা আবিষ্কারের কাহিনী, সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল বিধায় এই সভ্যতাকে বলা হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা সংস্কৃতিতে অনেক সময় হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো শহরে উঁচু উঁচু মাটির ঢিবি ছিল। স্থানীয় লোকরা বলত মানুষের ঢিবি। বাঙালির প্রত্নতত্ত্ববিদ বা ঐতিহাসিক রাখাদার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্নতত্ত্ব বিভাগের একদল লোক সেখানে যায় এবং সেখানে যে তারা বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ আছে এই ভেবে সেখানে মাটি পুঁতে থাকে। কিন্তু তখন মাটি ফিরে পাওয়া যায় তাম্র যুগের নিদর্শন। একই সময় 1922 সালে মন্টগোমেরি জেলায় হরপ্পা নামক স্থানেও প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। এই জন্য প্রথমে আমি যেটা বললাম যে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সংস্কৃতি কেন বলা হয়, অর্থাৎ ওই মন্টগোমেরি জেলায় হরপ্পা নামক স্থানে প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছিল এবং আবিষ্কৃত হয়েছিল। এই জন্য সেখানে তাকে হরপ্পা সংস্কৃতি এবং হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে। আর সামাজিক অবস্থা, সিন্ধু সভ্যতার যুগে মানুষ সমাজ পরিবেশে বাস করতে শুরু করে। সেখানে একক পরিবার প্রথা চালু ছিল, যৌথ পরিবারের কোনো সুযোগ ছিল না। সমাজে ধনী এবং দরিদ্র একটা বিভেদ ছিল। শহরে ধনী এবং শ্রমিকরা তাদের আলাদা আলাদা বাসস্থান ছিল। সেই যুগে তারা পোশাকের ব্যাপারে যথেষ্ট সচেতন ছিল। তারা নকশা করা কাপড় পরত এবং সুতি ও পশম কাপড় ব্যবহার করত এবং পুরুষ অলঙ্কার ব্যবহার করত আর নারীরা তো অলঙ্কার ব্যবহার করতই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সিন্ধু সভ্যতা সম্পর্কে সিন্ধু সভ্যতার আবিষ্কারের কাহিনী, সামাজিক অবস্থা, এই দুটো শিক্ষণ সম্পর্কে তোমাদের আমি যেটুকু ধারণা দিলাম হয়তো আপনাকে তোমরা বুঝতে পেরেছ। আমি পরবর্তী ক্লাসে অন্যান্য যে সভ্যতাগুলো আছে তাই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকের মতে আমি তোমাদের ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল মঙ্গল কামনা করছি। সকলকে ধন্যবাদ।